আজকের ভিডিওটিতে বন্ধনের কৃষি অবস্থান তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। তো 1826 সালে কৃষি জমির ব্যবহার সম্বন্ধে প্রাশিয়ার জোহান হাইনরিখ বন্ধনেন এই সমকেন্দ্রিক বাজার ভিত্তিক কৃষি জমির তত্ত্ব বা কনসেন্ট্রিক মার্কেট বেস এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ থিওরি প্রকাশ করেন। তার এই তত্ত্বটা জার্মান ভাষায় তার লেখা এই যে বইটি আছে, সেই বইটির প্রথম খণ্ডেতে প্রকাশিত হয়। এবারে এই তত্ত্বের কিছু উদ্দেশ্য আছে, তো সেই উদ্দেশ্যগুলিকে এবার আমরা জানব। তো ভন্থনেন এই তত্ত্ব দেওয়ার পিছনেতে যে উদ্দেশ্যগুলির কথা বলেছেন সেটা হচ্ছে যে এই বাজার থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি জমির ব্যবহার কেন এবং কিভাবে বদলে যায় সে সম্পর্কে আলোকপাত করা। তো এটাই হচ্ছে এই তত্ত্বের একটি অন্যতম উদ্দেশ্য। আর এ ব্যাপারে এই বন্ধনেন দুটি মডেল প্রস্তাব করেছেন। প্রথম মডেলটিতে যেটি বলা হয়েছে, দেখো যে কোনো একটি নির্দিষ্ট শস্যের উৎপাদন মাত্রা বাজার থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে। আর মডেল নাম্বার 2 তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বাজার থেকে দূরত্ব যত বাড়ে জমির ব্যবহারের ধরন তত বদলে যায়। এবারেতে আসি হচ্ছে এই তত্ত্বের কিছু অনুমান সম্পর্কে। তো প্রথম অনুমানটিতে যেটা বলা হয়, দেখো যে একটি কৃষি অঞ্চলের কেন্দ্রের আশপাশের এলাকা থেকে বিচ্ছিন্ন একটি একক বাজার আছে। আর ভন্থনেন আলোচ্য বাজারের এই একক অবস্থানকে জার্মান ভাষায় বলেছেন ইজোলিয়াটে স্ট্যাট। আর যার বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে বিচ্ছিন্ন অবস্থা, মানে একটি কৃষি অঞ্চলের পাশে একটি বিচ্ছিন্ন একক বাজারকে উনি কল্পনা করছেন বা থাকতে হবে বলে তার তত্ত্বে তিনি বলছেন। তারপরে তো দেখো ২ নম্বর অনুমানেতে যেটা বলা হচ্ছে যে এই বাজার বা শহরটিকে, অর্থাৎ ওই যে বিচ্ছিন্ন যে বাজারটি মানে রয়েছে, এই বাজার বা শহরটিকে ঘিরে থাকা গ্রামীণ কৃষিক্ষেত্রের উদ্বৃত্ত শস্য শুধুমাত্র ওই শহর বা বাজারেতেই বিক্রি করা হবে। আর এই বাজারে কোনো একটি নির্দিষ্ট পণ্যের জন্য সমস্ত কৃষক সমান দাম পেয়ে থাকবে। তারপর দেখো অনুমান নাম্বার ৩, মানে ৩ নম্বর অনুমানে যেটা বলা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় যে বাজারটি অন্য কোনো জায়গা থেকে খাদ্যশস্য বা অন্য কৃষিজাত পণ্য বিক্রির জন্যে আসবে না। মানে ওই যে বিচ্ছিন্ন যে বাজারটি আছে সেই বাজারকেতে পাশের কোনো অঞ্চল থেকে, পাশের অন্য কোনো জায়গা থেকে কোনোভাবে কোনো কৃষিজাত পণ্য বিক্রির জন্য আসবে না। ওই বাজারকে কেন্দ্র করে যে কৃষি এলাকাটা রয়েছে এই কৃষি এলাকাগুলো থেকেই আসবে। অন্য দূরের কোনো কৃষি মানে এলাকা থেকে ওই বাজারেতে পণ্য বিক্রির জন্যে আসবে না। এবার ৪ নম্বর অনুমানে যেটা বলা হচ্ছে যে বাজারের আশপাশে মানে চারপাশের যে ভূপ্রকৃতি সেটা সমতল হতে হবে, মাটির ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য সমান থাকতে হবে এবং পরিবেশে মানে এই পরিবেশে বিভিন্ন শস্য চাষ করা যায় ও পশুপালন করা যাবে। অর্থাৎ ওই যে কৃষি জমিটা যেটা রয়েছে, যে এলাকাটা রয়েছে তার ভূপ্রকৃতি সমতল থাকতে হবে এবং সেখানকার মাটির ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য সমান থাকতে হবে। অর্থাৎ মাটি গুণাগুণ সমভাবে থাকতে হবে। যেখানেই থাকবে সেখানেতেই সমগুণসম্পন্ন হতে হবে এবং ওই যে পরিবেশটা সেই পরিবেশেতে যাতে বিভিন্ন রকম শস্য বিভিন্ন সময়তে চাষ করা যায় এবং তার পাশাপাশি পশুপালন করা যায় এইটা থাকতে হবে। তার মতন পরিস্থিতি থাকতে হবে। ৫ নম্বর অনুমানেতে যেটা বলা হয়েছে, দেখো যে বাজার সংলগ্ন গ্রামাঞ্চলে বসবাসকারী কৃষকেরা উদ্যমী হবে। তাদের লাভ বাড়ানোর জন্য তারা সদা সচেষ্ট থাকবে এবং উৎপাদিত পণ্যের চাহিদার তারতম্য অনুসারে চাষিরা তাদের শস্য উৎপাদনের ধরন পরিবর্তন করতে সক্ষম। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যখন চাহিদাগুলো বদলাতে থাকবে, এই বদলে যাওয়া চাহিদার সঙ্গে তাল রেখে চাষিরা যাতে শস্যগুলো উৎপাদনের যে ধরনটা আছে সেটাকেও যাতে বদলাতে পারে, আ তো তার জন্যে সক্ষম হতে হবে। তারপর ৬ নম্বর অনুমানে যেটা বলা হয় যে বাজার ও গ্রামের মধ্যে পরিবহনের জন্য শুধু ঘোড়ায় টানা গাড়িতে সড়ক পথে যাতায়াতের সুযোগ থাকতে হবে। অর্থাৎ দেখো ভন্থনেন যে সময়তে এই তত্ত্বটা দিয়েছেন সেই সময়তে এই গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে যাতায়াতের জন্য ঘোড়ায় টানা গাড়ি সবথেকে দ্রুততম পরিবহন মাধ্যম ছিল। তো এখন কিন্তু সেটা নেই। এখন
সম্পূর্ণ পাল্টে গিয়েছে। মানে এখন তো মোটর গাড়ি হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু এই ঘোড়ায় গাড়ির ব্যাপারটা দিয়েই বুঝতে হবে এই তত্ত্বটিকে। মানে এটা থেকে বোঝা যায় যে তত্ত্বটি কতটা পুরনো। তারপর দেখো ৭ নাম্বার যে অনুমান আছে সেই অনুমানেতে যেটা বলা হয় যে বাজারে ফসল বিক্রি করার জন্য পরিবহন খরচ চাষিরাই বহন করবে। অর্থাৎ ওই যে বাজারটা রয়েছে, যে বাজার মানে যে বাজার যেতে ওই কৃষিজাত পণ্যগুলো আসবে, মানে বাজারেতে কৃষিজাত পণ্য নিয়ে আসার জন্য যে খরচটা আছে সেই পরিবহন খরচটা চাষীদেরকেই দিতে হবে। আর এই পরিবহন ব্যয়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক আনুপাতিক এবং পরিবহন ব্যয় যেকোনো দিকে যেকোনো পথেই সমান হবে। তারপরে দেখো ৮ নাম্বার যে অনুমান যেটা রয়েছে সেই অনুমানেতে যেটা বলছে দেখো যে শ্রমিকের মজুরি ও দক্ষতা সমান হবে। অর্থাৎ ওই কৃষি এলাকাতে মানে কর্মরত সমস্ত শ্রমিকের মজুরি এক থাকবে এবং তাদের দক্ষতাও সমান হবে। আর মজুরি বৃদ্ধির জন্য কি মানে ফলে মজুরি বৃদ্ধির জন্য এই শ্রমিকদের বা কৃষকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে না। অর্থাৎ সবাই যদি সমান মজুরি পায় তাহলে তাদের মধ্যে এই যে প্রতিযোগিতার যে মানসিকতাটা সেটা জন্মাবে না। এই ৮ টা হচ্ছে গুরুত্বপূর্ণ অনুমান বা শর্তের কথা ভন্থনেন তার তত্ত্বেতে বলেছেন। এবারেতে এই তত্ত্বের কিছু নীতি আছে যে নীতিগুলোকেও আমাদের জানতে হবে। তো এক, এক করে সেগুলোকে এবার জেনে নেওয়া যাক। তো ১ম এ আসি হচ্ছে দেখো যে অর্থনৈতিক খাজনা যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ইকোনমিক রেন্ট। কাকে বলে দেখো যে এই যে উৎপাদনের কোনো উপাদানকে তার নিজের কাজে নিযুক্ত রাখার জন্য যে টাকা দেওয়ার প্রয়োজন, তার তুলনায় বেশি টাকা দিলে প্রাপকের যে বাড়তি আয় হয় তাকে অর্থনৈতিক খাজনা বলে। তারপরের যে নীতিটা এটা রয়েছে সেটা হচ্ছে অবস্থানগত খাজনা বা লোকেশনাল রেন্ট। তো লোকেশনাল রেন্ট কাকে বলে? না, উৎপাদনের উপাদান হিসেবে জমিকে লাভজনকভাবে তার বর্তমান কাজে নিযুক্ত রাখার জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগ করলে বাড়তি আয় হয় তাকেই অবস্থানগত খাজনা বলে। আর এই সূত্রটার সাহায্যে এই অবস্থানগত খাজনার পরিমাণটা কত হবে সেটাকে নির্ণয় করা হয়ে থাকে। এরপরেতে দেখো পরের যে নীতি যেটা রয়েছে সেটা হচ্ছে যে দূরত্ব, পণ্যের দাম ও পণ্যের অবস্থানগত খাজনার মধ্যে যে সম্পর্ক। এটাতে কি বলা হয়েছে দেখো যে দূরত্ব বাড়লে পরিবহন ব্যয় বাড়বে। ফলে পণ্যের দামও বাড়বে। আবার দূরত্ব বাড়ার সঙ্গে, সঙ্গে দাম বাড়ার জন্য এই অবস্থানগত খাজনা কমবে। ফলে পণ্যটি অলাভজনক হতে থাকবে। অর্থাৎ কোনো পণ্য যত দূরের থেকে আসবে, সেই পণ্যের পরিবহন ব্যয়টা বাড়বে। তার ফলে বাজারে সেই পণ্যের দামও বাড়বে। আর সেটার সঙ্গে, সঙ্গে সেই পণ্যের যে অবস্থানগত যে খাজনা সেটাও কমে আসবে এবং সর্বোপরি কৃষকের লাভ হচ্ছে কম হতে থাকবে। তো পণ্যটি অলাভজনক হতে থাকবে। তারপরেতে দেখো যে পরের যে নীতিটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে দূরত্ব ও কৃষিকাজের প্রগাঢ়তার মধ্যে সম্পর্ক। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে দেখো যে এই যে বাজার থেকে দূরত্ব যত বাড়বে, কৃষিকাজের প্রগাঢ়তা তত কমে যাবে। অর্থাৎ একই পণ্য বা শস্য উৎপাদনকারী ২ টি জমি, একটি বাজারের কাছে এবং অন্যটি বাজার থেকে দূরে। এই ২ এর মধ্যে তুলনা করলে দেখা যায় যে বাজারের নিকটবর্তী জমিতে কৃষি পণ্য বা শস্য উৎপাদনের নিবিড়তা দূরের জমিটির তুলনায় অনেক বেশি। অর্থাৎ যে জমি বাজারের খুব কাছে থাকবে তার এই কৃষিকাজের যে নিবিড় প্রগাঢ়তাটা বা শস্য উৎপাদনের যে নিবিড়তা সেটা বেশি হবে। কাছের জমিতে বেশি হবে, দূরের জমিতে কম হবে। এবারেতে আসি হচ্ছে লাভ নির্ধারণ। অর্থাৎ পন্থনের তত্ত্বে এই কৃষিজাত পণ্যের লাভ নির্ধারণের ব্যাপারটাও আলোচনা করা হয়েছে। তো কিভাবে এটা হয় দেখো। তো এইখানেতে যেটা বলছেন গন্থনেন যে বাজার বা শহরে কত দূর থেকে পণ্য এলে চাষির পক্ষে কতটা লাভ করা সম্ভব তা ৩ টে বিষয়ের উপর নির্ভর করে। ১ম হচ্ছে যে বাজারেতে পণ্যের বিক্রয় মূল্যের ওপর কত টাকা দামে পণ্যটা বিক্রি হচ্ছে বাজারেতে। ২য় হচ্ছে পণ্যের উৎপাদন ব্যয়ের ওপর। সেই কৃষিজাত পণ্যটা উৎপাদন করতে কতটা ব্যয় করতে হচ্ছে। আর ৩ নাম্বার হচ্ছে যে বাজার ও কৃষি খামারের মধ্যে দূরত্ব অনুসারে পণ্যের পরিবহন ব্যয়। অর্থাৎ কতটা দূর থেকে ওই পণ্যটা বাজারেতে আসছে। এই দূরত্ব অনুযায়ী পরিবহন ব্যয়টা নির্ভর করে। তো এই ৩ টে মূল্যের ওপরেতে
হচ্ছে কৃষকের লাভ নির্ধারিত হয়। আর এই সূত্রের মাধ্যমেতে সেটা নির্ণয় করা যায়। আর এই যে সূত্র অনুযায়ী দেখা যায় কি যে বাজার থেকে যত দূরে যাওয়া যাবে, অর্থাৎ শহর থেকে খামারের দূরত্ব যত বাড়বে, চাষির লাভ তত কমবে। দূরে যত হবে, বাজারটা যত দূরে থাকবে, তত হচ্ছে অ্যা চাষির লাভ তত কমতে থাকবে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটু বলে দিই। দেখো, এই যে বাজার এবং শহর এটা গুলিয়ে যাচ্ছে। তো বন্ধনের যে কেন্দ্রীয় মানে যে বাজারটার কথা বলেছেন তার তত্ত্বে, সেই বাজারকে কেন্দ্র করেই একটি শহরের কথাও উনি বলছেন আরকি। যে যেহেতু কেন্দ্রীয় অঞ্চলেতে সেই শহরটা তৈরি হবে, শহরের চারপাশে গ্রামাঞ্চল থাকবে এবং শহরেতেই একটি বাজার থাকবে। যে বাজারটাতে হচ্ছে ওই শহর বা বাজারকে বেষ্টন করে থাকা যে গ্রামাঞ্চল যেটা রয়েছে, কৃষি অঞ্চলগুলো রয়েছে, সেইখান থেকে পণ্য সামগ্রী আসবে। এইটা। এবারে তো দেখো, যেটা এর পরের যে পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জমির ব্যবহারিক অঞ্চল নির্ধারণ। তো এখানেতে দেখো, যেটা বলছে এই তত্ত্বতে, যেটা হচ্ছে যে বাজারের সাপেক্ষে কোন শস্য কোথায় এবং কতটা জায়গা জুড়ে উৎপাদন করা হবে তা মূলত নির্ধারিত হয় বাজার থেকে দূরত্ব এবং এই অবস্থানগত খাজনা বা লোকেশনাল রেন্টের পারস্পরিক সম্পর্কের উপর। তো বাজার থেকে দূরত্ব এবং অবস্থানগত খাজনার মধ্যে এই পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এইখানেতে এই বন্ধনের ৩ রকম আ অবস্থার কথা বলেছেন তার তত্ত্বেতে। তো ১ম অবস্থাতে আমরা কি দেখি দেখো, যে দেখো এখানেতে এই যে ১ম অবস্থাতে যে ক এবং খ শস্যের উৎপাদন ব্যয়। তো তোমরা এইখানেতে দেখা, এই লেখাটার সঙ্গে, সঙ্গে পাশের এই ছবিটাও তোমরা দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে। তো দেখো, এইটা, এই যে এটা, এই হচ্ছে ক, আর এইটা হচ্ছে খ শস্যের উৎপাদক অঞ্চল। অর্থাৎ এই যে জায়গাটা যেটা রয়েছে দেখো, এই জায়গাটা হচ্ছে ক শস্য উৎপাদিত হয়। আর এই যে পুরো যে জায়গাটা যেটা রয়েছে এইখানটাতে খ শস্য উৎপাদিত হয়। তো এবার দেখো, এখানেতে লেখাটাতে আসি যে ক এবং খ শস্যের উৎপাদন ব্যয় এবং ফলনের হার সমান হলেও পরিবহন খরচ এবং বাজারে দাম আলাদা। তো দেখো, এখানেতে এই এই যে ক শস্যের, এইখানটাতে যে ক শস্যটা চাষ করা হয় আর এখানটাতে যে খ শস্য চাষ করা হয়, তার উৎপাদন ব্যয় এবং ফলনের যে হার দুটোই সমান। উৎপাদন করতে যে টাকাটা খরচ হয় সেটাও সমান। আর যে ফলন দেয় দুটো শস্য সেটাও সমান। কিন্তু যেটা মানে কম বেশি হয় সেটা হচ্ছে যে পরিবহন খরচ এবং বাজারের দামটা আলাদা। দুটো শস্যের দাম এবং পরিবহন খরচ আলাদা। কারণ ক শস্য দেখো, এটা তো বাজারটা রয়েছে, এইখানটাতে বাজার রয়েছে। তো এই যে ক শস্য আছে, বাজারের খুব কাছে থাকার জন্যে কি হচ্ছে, এখান থেকে পরিবহন করে নিয়ে আসার খরচটা কম। সেই তুলনায় খ শস্য বাজার থেকে অনেক দূরে আছে। সেইজন্য খ শস্যের পরিবহন খরচটা বেশি হবে। আর যেটা আমরা আগেই জানলাম যে পরিবহন খরচটা কত হবে তার উপরেতে বাজারেতে সেই শস্যের দামটা নির্ভর করে। তো যে কারণে যে পরিবহন খরচ এবং বাজারেতে যে দামটা আছে সেটা আলাদা, আলাদা হচ্ছে। এবার দেখো, যে যদি ক শস্যের পরিবহন ব্যয় ও বিক্রয় মূল্য খ শস্যের তুলনায় যদি বেশি হয়, তাহলে ক শস্য বাজারের কাছে এবং খ শস্য বাজার থেকে দূরে চাষ করা হবে। এইটা। তো অর্থাৎ এখানে আমি আরেকবার ব্যাপারটা বলছি দেখো, যে এই যে ক শস্যের পরিবহন ব্যয় এবং বিক্রয় মূল্য দুটোই যদি ক্ষয়ের থেকে বেশি হয়, তাহলে এই ক শস্য হচ্ছে বাজারের কাছেতে চাষ করা হবে আর খ শস্য বাজার থেকে দূরে চাষ করা হবে। কারণ পরিবহন ব্যয়টা কমলে লাভটা বেশি হবে। মানে বিক্রয় মূল্যটা মানে যেটা মানে ওপরেতে লাভটা বেশি থাকবে। তো সেই কারণেতে কি হবে, দূরে চাষ না করে সেটা কাছে চাষ করা হবে। তো সেই জন্য দেখো, এই যে ক শস্যের যেটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখো, যে পরিবহন মানে যে খরচটা আছে সেই পরিবহন খরচ আর যে বিক্রয় মূল্য আছে সেটা ক্ষয়ের থেকে বেশি। তো যে কারণেতে এই ক শস্যকে বাজারের কাছেতেই চাষ করা বেশি লাভজনক। আর খ শস্যটাকে আরেকটু দূরে চাষ করাটা হচ্ছে লাভজনক। তো এটা গেল ১ম অবস্থা। ২য় অবস্থাতে যেটা বলা হয় দেখো, যে এই যে ক এবং খ শস্যের উৎপাদন ব্যয় এবং পরিবহন ব্যয় সমান। তো উৎপাদন মানে এই যে দেখো, এইখানটাতে তো আমরা দেখলাম যে ক শস্যের জায়গা আর এটা হচ্ছে খ শস্যের জায়গা। তো ক শস্য এবং খ শস্যের ক্ষেত্রে উৎপাদন এবং পরিবহন ব্যয় দুটোই সমান। কিন্তু বাজারের দাম এবং ফলন আলাদা।
এবারেতে ফলনটা দামটা আলাদা, আলাদা হয়ে যাচ্ছে। তো এবারেতে দেখো যদি শস্যের ফলন বেশি আর বাজারেতে দাম যদি কম হয়, তাহলে শস্যের তুলনায় শস্য বাজারের কাছে উৎপাদিত হবে। অর্থাৎ দেখো এই শস্যের ফলনটা বেশি, বাজারেতে দাম কম। সেই কারণেতে কি হবে, একে বেশি দূর থেকে পরিবহন করে আনা যাবে না। তাহলে আরো লোকসান হয়ে যাবে। এইজন্য চেষ্টা করা হবে কি যে এই শস্যের যেহেতু বাজারেতে দাম কম আর ফলনটা যেহেতু বেশি হচ্ছে, তো যে কারণেতে বাজারের কাছাকাছি অঞ্চলেতে এটাকে চাষ করা হবে যাতে লাভটা ঠিকঠাক থাকে। তো সেই কারণেতে অশস্যকে দূরে করা হবে। কারণ খশস্যেতে বাজারে মানে খশস্যেতে অশস্যের যে দামটা আছে সেটা বেশি বাজারেতে। তো যে কারণেতে তাকে মানে বাজারেতে বেশি দাম থাকার জন্যে দূর থেকে পরিবহন করেও যদি সেই বাজারেতে বিক্রি করা হয়, তাহলে লাভটা পুষিয়ে যাবে। কিন্তু শস্যের ক্ষেত্রে সেটা হবে না। যেহেতু শস্যের বাজার মূল্য কম, সেইজন্যেই শস্যকে বাজারের কাছাকাছি অঞ্চলেতে উৎপাদন করতে হবে যাতে লাভটা ঠিকঠাক পাওয়া যায়। আর কারণ দেখো এখানে আর কারণে যেটা বলা হচ্ছে দেখো যে এক্ষেত্রে এর অবস্থানগত খাজনা ক্ষয়ের সাপেক্ষে বেশি। এটা হচ্ছে প্রধান কারণ যে কারণেতে হচ্ছে কে বাজারের কাছে চাষ করতে হবে আর কে তুলনামূলকভাবে একটু দূরে চাষ করতে হবে। আর ৩ নাম্বার যে অবস্থাটা দেখো যেটা রয়েছে, এখানে দেখো যেখানে যে ক, খ ও গ এই ৩ টি শস্যের মধ্যে এর খাজনা সবচেয়ে বেশি। এর খাজনা সবচেয়ে কম। তো এই মতো অবস্থাতে যেটা হবে কি, এই অবস্থা মানে ১ম অবস্থা এবং ২য় অবস্থাতে যে নীতি অনুযায়ী হচ্ছে বাজারের সবচেয়ে কাছে এবং তারপরেতে খ এবং বাজার থেকে সবচেয়ে দূরে হচ্ছে এর চাষ করা হয়ে থাকবে। তো এখানে তো ব্যাপারটা দেখো যেটা বলছে দেখো যে এই যে এর মানে এই যে ক, খ আর গ আছে এর খাজনা হচ্ছে মানে এখানেতে এর খাজনা বাকি দুজনের থেকে সবচেয়ে বেশি। তো যে কারণেতে এই কে কি করা হবে বাজারের কাছাকাছি অঞ্চলেতে চাষ করা হয়ে থাকবে এই জায়গাটাতে। এবার এর খাজনার থেকে এর খাজনাটা হচ্ছে আরেকটু কম সেইজন্য ওকে আরেকটু দূরে চাষ করলেও অসুবিধা নেই। আর এর যে খাজনা আছে যে এর খাজনাটা হচ্ছে খুবই কম, আরো কম বাকি আগের দুটোর থেকে যে কারণেতে কে আরেকটু দূরে চাষ করলেও অসুবিধা নেই। তো এইরকমভাবে হচ্ছে এই ৩ টে অবস্থাতে কৃষিক্ষেত্র নির্বাচন করা হয়, ফসল নির্বাচন করে এগুলোকে চাষ করা হয়। যেটা ভন্তুলনের তত্ত্বে আমরা পাই। এবারেতে আসি দেখো যে এই ভন্তুলনের তত্ত্বতে যে ভূমির ব্যবহার এবং ব্যবহারিক অঞ্চলের বন্টন কিভাবে হয়েছে? তো দেখো এখানেতে এই যে ভন্তুনেন বলছে যে দূরত্ব এবং লাভের যে ব্যস্তানুপাতিক যে সম্পর্ক আছে, তো এই ব্যস্তানুপাতিক সম্পর্ক অনুযায়ী এই কতগুলো জমিকে কতগুলো ভাগে বা বলয়েতে ভাগ করেছেন উনি করে মানে টোটাল হচ্ছে ৫ টি বলয়তে উনি এই ভাগ করে উনি বলছেন যে কোনটাতে কি করা হবে। তো একদম কেন্দ্রেতে থাকবে শহর বা বাজার। মানে কেন্দ্রীয় শহর তাতে একটি বাজার থাকবে। এবং ২ নাম্বার ওই কেন্দ্রীয় শহর বা বাজারকে কেন্দ্র করে থাকবে হচ্ছে এই জনবসতি থেকে এই কেন্দ্র বা শহর জনবসতি থেকে দূরত্ব অনুযায়ী এই হর্টিকালচার, লৌহশিল্প, শাকসবজির চাষ হবে ১ম এ। তারপরে ৩ নম্বরের আ যে বলারে এটা হবে সেটাতে থাকবে কাঠ আর জ্বালানির উৎপাদন। আবার ৪ নাম্বারেতে থাকবে পণ্য এবং খাদ্যশস্য মানে কৃষিজাত পণ্য অর্থাৎ খাদ্যশস্য উৎপাদন। আর তারপরে দেখলাম শেষেতে থাকবে হচ্ছে পশুচারণ। এই যে ৫ টা উনি আ বলয়ের কথা উনি বলেছেন, ৫ টা অঞ্চলের কথা উনি বলেছেন। এবারেতে আসি দেখো এই ৫ টাকে আমরা আ একদম বিস্তারিতভাবে একটু জেনে নিই। তো ১ম এতে আসি দেখো যে ১ম বলয় যেটাতে বাজার বা কেন্দ্রীয় যে শহর থাকছে তাকে যে করে যে বাজারটা তৈরি হচ্ছে সেইটা। তো এই যে কেন্দ্রীয় বাজার ও জনবসতিকে ভিত্তি করে গড়ে উঠেছে আর এটা হচ্ছে ১ম বলয় বা অঞ্চল। অর্থাৎ এই যে জায়গাটা যেটা রয়েছে দেখো এই যে জায়গাটা যেটা এইটা। এবার দেখো এই জায়গাটা এই যে কেন্দ্রীয় যে শহর বা বাজারটা রয়েছে এবার একে বলয়ের মতন বেষ্টন করে এগুলো কিভাবে এই বলয়গুলো তৈরি হচ্ছে। আর ২য় বলয়টাতে উনি বলছেন যেটা হচ্ছে যে হর্টিকালচার, লৌহশিল্প এবং সবজির চাষ করা হবে। অর্থাৎ এটা ২য় বলয়। অর্থাৎ এখানে তো দেখো যে সমস্ত এই যে এই শহর বা বাজারকে কেন্দ্র করে ১ম বলয়কে কেন্দ্র করে ২য় বলয়টাতে এখানেতে কি হবে দেখো। এখানেতে দুধ হবে, শাকসবজির মতন দ্রুত পচনশীল যে সমস্ত পণ্য আছে যেগুলো খুব তাড়াতাড়ি পচে যাবে। তো সেইগুলোকে এখানেতে উৎপাদন করাটা আ দরকার।
দেখো এইখানেতে দেখো এই যে শহরকে বেষ্টন করে যে দুধ ও দুগ্ধজাত শিল্পাঞ্চল এবং শাকসবজির চাষটা হচ্ছে এইখানেতে হয়ে থাকছে। এই শহরের এটা হচ্ছে ১ নাম্বার বলয়। মানে এই ১ নাম্বার অঞ্চল। এটা হচ্ছে ২ নাম্বার এই অঞ্চলটা হয়ে গেল। এবার দেখো একে বেষ্টন করে ৩ নাম্বার যে বলয় এটা থাকছে, এই ৩ নাম্বার বলয়তে কি থাকছে দেখো যে দুধ এবং সবজি উৎপাদক বলয়ের পরে অবস্থিত এই ৩য় বলয়। যেহেতু বন্ধনের সময়তে দেখো এখানে যে ঘর গৃহস্থালির কাজেতে জ্বালানি কাঠ ব্যবহার করা হতো। এখন কিন্তু করা হয় না। কিন্তু যেহেতু তত্ত্বটা আমাদের পড়তে হবে সেইজন্য আমরা এই ৩য় বলয়টাও পড়ব। তো সেই সময় জ্বালানি কাঠ উৎপাদন করার জন্যই শহরের কাছাকাছি কিছু জমিতে এখানেতে কাঠ ব্যবহার করা মানে কাঠ যাতে উৎপাদন করা হয় সেইজন্যে সেই জমিকে ব্যবহার করা হতো। অর্থাৎ এই যে কাঠ বা জ্বালানি উৎপাদনের জন্য মানে দুগ্ধ বলয়ের পরেতে যে ৩ নাম্বার যে বলয়টা থাকছে এই যে ১, ২ আর এটা হচ্ছে ৩ নাম্বার বলয়। আর এখানের একটা বিষয় এই প্রসঙ্গে একটু বলে রাখি। দেখো যে এই বন্ধনেন হচ্ছে এই জার্মানির যে রস্টক শহর, এই শহরকে উদাহরণ হিসেবে তার তত্ত্বতে পেশ করেন। আর এই রস্টক শহরের জন্য যে জ্বালানি আসতো সেটা হচ্ছে এই মেকলেনবার্গ এস্টেট থেকে এই জ্বালানিটা আসতো। তবে এখনকার সময়তে আর এই জ্বালানি এরকম শহর মানে কাঠ ব্যবহার তো করা হয় না। কাজেই এই ৩য় বলয়ের এই অর্থে প্রয়োজন কিন্তু এখন নেই। এবার আসে দেখো ৪র্থ বলয়তে। ৪র্থ বলয়তে কি হচ্ছে দেখো যে কৃষি পণ্য বা খাদ্যশস্য উৎপাদনের জন্যই ৪র্থ বলয়টা ব্যবহার করা হবে। আর এখানেতে জ্বালানি কাঠ উৎপাদক বলয়ের পরেই এই বলয়টি অবস্থিত। অর্থাৎ এটা ১, এটা ২, এটা ৩ আর এই হচ্ছে ৪ নাম্বার বলয়টা শস্য উৎপাদনের জন্যে। আর এখানেতে এই শস্য উৎপাদক বলয়টাকে ৩ টে আরো উপবিভাগে ভাগ করা হয়। ১ম টাতে কোনো পতিত জমি নেই। মানে এমন কোনো জমি নেই যেটা পড়ে আছে। ২য় বলয়তে পতিত জমির পরিমাণ হচ্ছে ১৪% আর ৩য় বলয়ে পতিত জমির পরিমাণ হচ্ছে ৩৩%। এইটা। পতিত জমির উপরেতে ভিত্তি করে এই বলয়কে ১, ২ এবং ৩ কে ভাগ করা মানে উপবিভাগে ভাগ করা হয়েছে। এবার সবশেষে আসছে হচ্ছে ৫ম বলয়। এই ৫ম বলয়তে দেখো একদম শেষের যে বলয়টা এখানেতে পশুপালন করা হয়। যে কারণে পশুজাত যে সমস্ত পণ্য যেগুলো রয়েছে দেখো যেরকম চিজ আছে, পনির আছে এগুলোকে উৎপাদন করা হয়। আর এটা কিন্তু দুগ্ধজাত সামগ্রী। দেখো আমরা ১ম এতে কি দেখলাম যে দুগ্ধজাত যে সমস্ত সামগ্রী আছে সেগুলোকে মানে ১ম বলয়ের পরের মানে ২য় বলয়তেই সেগুলোকে উৎপাদন করতে হবে। কারণ যেগুলো দ্রুত পচনশীল। কিন্তু এখানেতে আবার দেখো এইখানেতে একদম ৫ম বলয়তে এসেও আমরা কিছু পশুজাত সামগ্রী উৎপাদন মানে করা হয় যেটা এই চিজ, পনির বা এইগুলোর মতন। কিন্তু এগুলো সহজে পচে যায় না। তাই শহর থেকে একটু দূরত্ব বেশি হলেও এইগুলো উৎপাদন মানে করা যেতে পারে। তো সেইজন্য একদম শেষ বলয়টাতে পশুপালন করা হবে এবং সেই পশুজাত যে সমস্ত পণ্য যেগুলো হয় সেইগুলোকে আ মানে মানে সেইগুলোকে উৎপাদন করা হয়ে থাকবে। এই চিজ, পনিরের মতন এগুলো। তো এই ৫ টা বলয় হচ্ছে বন্ধনেন তার তত্ত্বেতে এই কৃষি জমি মানে শহর কে কেন্দ্র করে বাজারকে কেন্দ্র করে জমি কিভাবে ব্যবহার করা হবে, কি, কি বলয়েতে সেটার কথা উনি বলেছেন। টোটাল ৫ টা। এবারেতে আসি এর পরেতে দেখো আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে এই জমি ব্যবহারের পরিবর্তিত অবস্থা। তো মানে আমরা তো দেখলাম যে এগুলো হচ্ছে এককেন্দ্রিক বৃত্তের মতন আছে কিন্তু এটা সবসময় এককেন্দ্রিক বৃত্ত হবে না। তো কেন হবে না দেখো অর্থাৎ জমির ব্যবহারের অবস্থা পরিবর্তিত হবে। তো এখানে দেখো যদি শহর সংলগ্ন যদি কোনো রাস্তা, রেলপথ বা নৌ পরিবহন যোগ্য নদী থাকে তাহলে কি হবে দেখো এই রাস্তা এবং নদী মারফত খুব সহজেই কম খরচে দুধ, শাকসবজি, জ্বালানি কাঠ, খাদ্যশস্য এগুলো ওই শহরেতে পাঠানো যাবে। এবং সেক্ষেত্রে দেখো এই বন্ধনেনের মডেল অনুসারে এই ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ যে বলয় আছে সেগুলো বৃত্তাকার আর হবে না। এগুলো বৃত্তাকার না হয়ে ওই রাস্তা ও নদীর সমান্তরালে লম্বাটে আকার নিতে পারবে। অর্থাৎ এই পাশের এই যে যেটা রয়েছে দেখো এই পাশের এই বৃত্তের এই জায়গাটাকে তোমরা একটু দেখো। এটা দেখলে দেখতে পাবে যে এই যে কালো মতন যেটা গেছে এই যে এখান থেকে এটাকে নদীর কথা বলেছে। এটা হচ্ছে নদী। তো এবার দেখো এই পাশেতে দেখো এখানটাতে এটা রাউন্ড রয়েছে। তো এই পাশেতে গোল, গোল আকারেতেই বলয়গুলো হচ্ছে হয়েছে। কিন্তু এই পাশেতে এই যে যেহেতু এখানেতে একটা পরিবহনযোগ্য যেহেতু নদী রয়েছে, নৌ পরিবহনযোগ্য, যে কারণেতে এই বলয়গুলোর আকৃতি আর গোল মানে সমকেন্দ্রিক বৃত্তের মতন নেই। এই নদীর প্রবাহপথকে অনুসরণ করে ঠিক সেরমভাবে এই বলয়গুলো গড়ে উঠেছে। তো এরকমভাবে পরিবর্তিত হতে পারে যদি কোনো আ নৌ পরিবহনযোগ্য নদী, রেলপথ বা রাস্তা থাকে।
তো সেইটা যার মাধ্যমেতে এই কৃষিজাত পণ্যগুলোকে সহজে পরিবহন করে এই শহরেতে আনতে পারা যায়, বাজারেতে আনতে পারা যায়। তখন ওই নদী এবং রাস্তার ধার অনুযায়ী বলয়গুলো গড়ে এটা। এবারেতে দেখো আসি হচ্ছে গুরুত্ব। তো এই তত্ত্বের গুরুত্ব কি? তো দেখো এখানেতে এই তত্ত্বের সাহায্যে বিভিন্ন কৃষিজাত পণ্যের ভৌগোলিক বন্টন ব্যাখ্যা করা যায়। এই তত্ত্বে বিভিন্ন কৃষিজাত পণ্যের দামের পার্থক্য আর এই পার্থক্য কিভাবে কৃষি জমির ব্যবহারিক ধরনকে প্রভাবিত করে তা বুঝতে সাহায্য করে। আর এই তত্ত্বের সাহায্যে জমির খাজনার হার ও কৃষি জমি ব্যবহারের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা যায়। আর সবশেষে এই তত্ত্বের মূল্যায়নে যদি আমরা আসি তাহলে দেখো যে এখন বর্তমানেতে এই রেফ্রিজারেটর লাগানো গাড়ি করে বর্তমানেতে কম খরচে দুধ, শাকসবজি ইত্যাদি পচনশীল সামগ্রী বাজারেতে চালান দেওয়া যায়। ফলে এই শহরের কাছেই যে দুধ, শাকসবজি উৎপাদনের বলয় গড়ে তুলতে হবে এমন কোনো মানে নেই। দূরেও আমরা করতে পারি। সেখান থেকে এই রেফ্রিজারেশন ব্যবস্থার সাহায্যে আমরা গাড়ি করে সেই আমরা মানে দূরবর্তী অঞ্চল থেকেও শহরে আমরা এই ধরনের পচনশীল সামগ্রী যেগুলো সেগুলোকে আমরা আনতে পারি। সেগুলো খেতে। তারপর দেখো এই যে ঘর গৃহস্থালির কাজেতে এখন হচ্ছে জ্বালানি কাঠের ব্যবহার তো নেই। তো যে কারণে জ্বালানি কাঠ যোগান দেওয়ার জন্য এই যে মেকলেনবার্গ এস্টেটের কথা তিনি যেটা মন্ত্রণালয় বলেছেন, তার সময়তে এই এস্টেট থেকে জ্বালানি কাঠ আসতো শহর অঞ্চলগুলোতে। তো সেইটারও আর প্রয়োজন নেই। অর্থাৎ জ্বালানি কাঠের যে বলয় গড়ে তুলতে হবে কাঠ সেটারও আর প্রয়োজন কিন্তু এই সময়তে এখন আর নেই। আরেকটা দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধনের বাজারেতে যে জাতীয় মানে বাজারে যে জাতীয় বিচ্ছিন্ন অবস্থা কল্পনা করেছেন যে উনি বলছেন যে বাজারটা একটা বিচ্ছিন্নভাবে থাকবে। আশপাশের অঞ্চল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে। তো সেইরকম কিন্তু হয় না। মানে বিশেষ করে বর্তমান বিশ্বেতে মানে বিশেষ করে এখনকার বিশ্বায়নের যুগেতে কিন্তু কোনো এরকম মানে বড় ধরনের কোনো বাজার কিন্তু মানে মানে বিচ্ছিন্নভাবে পাওয়া কিন্তু খুবই দুর্লভ বলতে পারো। মানে নেই বললেই চলে এরকম যে বড় কোনো ধরনের কোনো শহর আছে বা শহর অঞ্চলের বাজার রয়েছে সেটা বাকি জায়গা থেকে বিশ্ব থেকে সম্পূর্ণ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তো এটা। তবে তা সত্ত্বেও অন্তরীণের তত্ত্ব যথেষ্ট প্রাসঙ্গিক আছে। কারণ তত্ত্বের গুরুত্বগুলোকে বিশ্লেষণ করলে আ বা গুরুত্বগুলোকে আমরা যদি পড়ি তাহলে সেটা পরিষ্কার হয় যে তত্ত্বটি যথেষ্ট গুরুত্ব রয়েছে এখনকার বর্তমান সময়েতে। তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমেতে বন্ধনের তত্ত্বটি সম্পর্কে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি আমি আজকের এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।